আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি স্পাই স্টোরি শোনাব। তবে আপনারা অনেকেই সেই ঘটনাটি জানেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। কখনো কল্পনাও করেননি সাদাসিধা এমন একটি গল্পে ভয়ঙ্কর গুপ্তচরের কাহিনী লুকায়িত আছে। এরকম শত শত নটনটি সাদাসিধা কাহিনী দিয়ে আমাদের প্রাণপ্রিয় দেশের ভয়ঙ্কর সব ক্ষতি করে যাচ্ছে। তাই এদের চিনে রাখাটা খুবই জরুরি। কথা না বাড়িয়ে চলুন আসল কাহিনী দেখাই। সময়টা 2021 সাল। মহামারীর দাপট কমাতে সারা বিশ্ব টিকার জন্য উঠে পড়ে লাগে। মানব সমাজ এবং অর্থনীতি বাঁচাতে অগ্রাধিকার ভিত্তিতে সবাই টিকা চাইছিল। তখন বাংলাদেশ আগে ভাগে টিকা প্রদান শুরু করার জন্য চাইনিজ ফার্মাসিউটিক্যালস থেকে 10 কোটি ডোজ টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেয়। কারণ আমেরিকান এবং ইউরোপিয়ান ফার্মাগুলোর ডোজ পেতে পেতে কয়েক মাস দেরি হয়ে যাবে। ওদিকে বাংলাদেশের ডান্ডিয়া তার কোম্পানির টিকা বেচার জন্য ঢাকার উপর চাপ দিতে থাকে। কিন্তু বাংলাদেশ যেহেতু চীনের সাথে একটি এগ্রিমেন্টে গিয়েছে, তাই দিল্লিকে ইনস্ট্যান্ট কোনো কথা দেয়নি। গেরুয়ারা বুঝে যায় বেইজিং বাংলাদেশকে কম মূল্যে টিকা দিচ্ছে। বিজনেস ধান্দা হাতছাড়া হচ্ছে এবং হাসিনা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে দেখে ডান্ডিয়া বিকল্প পথে হাঁটে। আওয়ামী লীগ এবং সরকারের বাইরে থাকা তাদের ওয়েপনগুলো কাজে লাগানোর প্ল্যান করে। এজন্য চাইনিজ টিকার দাম, চুক্তির শর্ত এবং অন্যান্য টেকনিক্যাল কন্ডিশনগুলো জানা একান্ত জরুরি। রেগুলার চ্যানেলে তারা সেটি করতে পারছিল না। যদিও হাসিনা একান্ত দিল্লির পালতু, কিন্তু দেশ চালাতে যে অর্থের প্রয়োজন সেটি দিচ্ছিল বেইজিং। তাই দুই দিকেই খুশি রাখতে হয়েছে তাকে। তাছাড়া ডান্ডিয়ান টিকার কার্যকারিতা এবং সময়মতো ডেলিভারি দিতে পারবে কিনা তা নিয়ে সবার সন্দেহ ছিল। আর এমন একটি ইস্যুতে গড়বড় হলে পাছার নিচে ক্ষমতার গদি নিয়ে টান পড়তে পারে। তাই সে টিকা ইস্যুতে শুধু দিল্লির উপর নির্ভর করতে চায়নি। ফলে চাইনিজ অপশন দ্রুত বেছে নেয়। আর এতেই দিল্লির পুটু জ্বলে যায়। তাদের স্বভাবজাত স্যাবোটাজ শুরু করে দেয়। বাংলাদেশের মানুষ এবং সরকারের উপর খবরদারি বজায় রাখার জন্য দিল্লির প্রথম হাতিয়ার আওয়ামী লীগ। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লেভেলের হাতিয়ারও আছে, এবং এগুলোই সবচেয়ে ক্ষতিকর। দ্বিতীয় সারির হাতিয়ার হল সংবাদ মাধ্যম ও সাংবাদিক নামের ছুপাছাইয়া। এরা আদর্শিক, আর্থিক ও হিংসার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সবসময় কাজ করে। প্রথম আলো, ডেইলি স্টার হল বাংলাদেশে ডান্ডিয়া সবচেয়ে বড় মিডিয়া অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়েপন। নানা সময় এই গোষ্ঠীকে দিয়ে দিল্লি অবিশ্বাস্য রকম সফলতা পেয়েছে। মতি অ্যান্ড মাহফুজ গ্যাং কন্টিনিউয়াস দিল্লিকে সাপোর্ট দিয়ে আসছে গত 3 দশক ধরে। এবারও দিল্লি এদেরকেই মাঠে নামায়। হাসিনার অধীনে বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে আর্থিক দুর্নীতি রীতিমতো প্রতিষ্ঠিত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় তার অন্যতম শীর্ষে। ঠিক এই পয়েন্টেই টার্গেট করে। প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং আনিসুল হককে নিয়ে প্ল্যান করে। মাঠে নামায় রোজিনা ইসলামকে। প্ল্যান করা হয় রোজিনা স্বাস্থ্য খাতে দুর্নীতি নামে অনুসন্ধানী সাংবাদিকতা করতে যাবে। তার ফাঁকে সে চীনের সাথে করা টিকা চুক্তির ফাইলের ছবি তুলবে অথবা দরকারি তথ্যগুলো জেনে নিবে। পরে তা পৌঁছে যাবে রয়ের হাতে। ভালোই ভালোই কাজ শেষ হলে তো কথাই নেই। আর যদি ধরা খায় তাহলে রোজিনাকে সেভ করার বিকল্প আগেই প্ল্যান করে রাখা হয়। নানা আবেগী গালগপ্প ফেদে তার পক্ষে জনমত গড়ে তুলবে প্রথম কালো অ্যান্ড দিল্লি স্টার। বিদেশে এদের পক্ষে কূটনৈতিক নাড়াচাড়া করবে দিল্লি। এখানে উল্লেখ্য যে রোজিনা ইসলাম নিজে এবং তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম স্টুডেন্ট লাইফ থেকে ইউরোজেন্ট। এরা একসময় কমিউনিস্ট রাজনীতি করত। তখন থেকেই দিল্লির দালাল। রাজনীতির পাশাপাশি মনিরুল সরকারি ঠিকাদারি ব্যবসা শুরু করে এবং তার স্ত্রীর সাংবাদিকতার দাপট দিয়ে অন্যায়ভাবে অনেক সরকারি কাজ বাগিয়ে নেয়। বাই দ্য ওয়ে, প্ল্যান অনুযায়ী মাঠে নামে রোজিনা। কোঅর্ডিনেশন করে মতিউর রহমান, আনিসুল হক, মাহফুজ আনাম এবং রোজিনার হাজব্যান্ড মনিরুল ইসলাম। দুর্নীতির অনুসন্ধান করতে করতে রোজিনা একদিন সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় সেকশনে ঢুকে পড়ে। অতি গুরুত্বপূর্ণ ফাইলসমূহ যে সচিবের রুমে থাকে সেখানে যায় সে। চীনের সাথে টিকা চুক্তির ফাইলটা ওই সচিবের টেবিলের উপরেই ছিল। এই তথ্য সচিবালয়ে থাকা এজেন্টদের মাধ্যমে আগেই জানতে পারে এবং তার রোজিনাকে জানিয়ে দেয়। অনুসন্ধানের কাজে এসেছে বলে সেই সচিবের সাথে দেখা করে রোজিনা। এটা সেটা নিয়ে কথা বলতে থাকে সে। সচিব ভদ্রমহিলা রোজিনার আচরণে সন্দেহ করেন, তবে তাকে এড়িয়ে যেতে পারছিলেন না। একে তো প্রথম কালোর সিনিয়র সাংবাদিক, তার উপর সাবেক ছাত্রলীগ সন্তার ওয়াইফ। তাই ভদ্রভাবেই ইগনোর করার চেষ্টা করছিলেন। তখন লাঞ্চ টাইম চলছিল। লাঞ্চ প্রিপারেশনের অজুহাতে সচিব ম্যাডাম ওয়াশরুমে ঢোকেন।
রোজিনা তার রুমে বসে থাকে। সন্দেহ করলেও সচিব ফাইলটি একেবারে অরক্ষিত অবস্থায় রেখে যাননি। সেই রুমে একটু আড়ালে সিসিটিভি ক্যামেরা ছিল, যা রোজিনা খেয়াল করেনি। রোজিনা জানে যে লেডিসদের ওয়াশরুমে একটু বেশি টাইম লাগে, তাই সেই সচিব ওয়াশরুমে ঢোকার সাথে সাথেই সে টিকা চুক্তির ফাইলটা খুঁজে বের করে তার জামার ভিতর ঢুকিয়ে ফেলে। সচিব ম্যাডাম তার ফোনের ফিডে সব দেখেন। সেখান থেকে তার স্টাফদের নির্দেশ দেন রোজিনা যেন তার রুম থেকে বের না হতে পারে। সচিবের পিয়ন এবং আরও 2-1 স্টাফ ইনস্ট্যান্ট তার রুমে প্রবেশ করে। একই সময় মহিলা ওয়াশরুম থেকে বের হন। তিনি রোজিনাকে ভদ্রভাবে ফাইলটা বের করে দিতে বলেন, কিন্তু দিল্লির পালতু রোজিনা তা পুরোপুরি অস্বীকার করে এবং উল্টো হেনস্থার অভিযোগ করবে বলে হুমকি দেয়। সেই সচিবকে দুর্নীতির দায়ে ফাঁসিয়ে সংবাদ করবে, মিডিয়াতে তার দুর্নীতি নিয়ে রিপোর্ট করবে ইত্যাদি ধমক দিতে থাকে। তার এসব হুমকি ধামকিতে বেজায় খেপে যান সচিব ম্যাডাম। তিনি একজন নারী স্টাফকে ডেকে এনে রোজিনাকে সার্চ করতে বলেন। পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়। রোজিনার জামার ভিতর থেকে চীনের সাথে টিকা চুক্তির ফাইল বেরোলে রোজিনা নাটক শুরু করে। নারী, সাংবাদিক ইত্যাদি কার্ড খেলতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না দেখে ছ্যাঁচড়ামি শুরু করে দেয়। সেই সচিবের রুমে সে বসে যায়। তাকে টেনে হিঁচড়েও বের করা সম্ভব হচ্ছিল না। একে তো মহিলা, তার উপর ছ্যাঁচড়া বস্তি। রোজিনার কাণ্ড কারখানা দেখে সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তারা চূড়ান্ত বিরক্ত হন। এরপর অতি গোপনীয় রাশীয় নথি চুরির অপরাধে রোজিনাকে পুলিশের হাতে তুলে দিয়ে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ আসে, কিন্তু রোজিনা পুলিশের সাথেও যাবে না, গোদরে বসে থাকে। পরে তাকে টেনে হিঁচড়ে সচিবালয় থেকে থানায় নিয়ে যায় পুলিশ। রোজিনা এই নাটক করেছে মূলত গুরুতর অপরাধ থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দেওয়ার জন্য। ধরা খেলে কি করতে হবে সেটা তাকে আগেই শিখিয়ে দেওয়া হয়, এবং সে ঠিক তাই করে। এদিকে রোজিনাকে সেভ করার জন্য এসকেপ প্ল্যান করাই ছিল। ধরা খাওয়ার সাথে সাথে প্রথম আলো গ্যাং তাদের সেফটি মিশন স্টার্ট করে দেয়। রোজিনা দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে, মামলা খেয়েছে ইত্যাদি বানোয়াট গল্প লিখে দেশবাসীকে ভূগোল বোঝাতে শুরু করে। এদেশের শিক্ষিত সমাজ এই গল্প অন্ধভাবে বিশ্বাস করে ফেলে। সরকারও দিল্লির প্রতি অনুগত থাকার কারণে এবং সীমাহীন দুর্নীতির দায় থাকায় আসল কাহিনী বলতে পারছিল না। প্রশাসনের বিপদ দুই দিকেই। চুক্তি শর্ত ফাঁস হওয়ায় বেইজিংয়ের চাপ আসবে, অন্যদিকে দিল্লি তাদের টিকা নেয়ার জন্য খুঁজিয়ে যাচ্ছে। টিকা ইস্যুতে হাসিনা যে প্রেসারে পড়েছিল তা সম্ভবত নির্বাচন ছাড়া অন্য কোনো সময় পড়েনি। ফলে খুব ট্যাকফুলি এই সিচুয়েশন হ্যান্ডেল করে সে। রোজিনাকে কারাগারে পাঠায়, আবার ডান্ডিয়াকেও আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো চুক্তির ফাইল বুকের ভিতর জামার তলায় লুকানোর আগে রোজিনা প্রতি ডোজ সিনোভ্যাকের দাম জেনে গিয়েছিল। চীন বাংলাদেশকে নর্মাল প্রাইসের চেয়েও কম মূল্যে টিকা সাপ্লাই করে, এই তথ্য রোজিনা জেনে যায় এবং তার রকে জানিয়ে দেয়। যাই হোক, রোজিনাকে বাঁচানোর জন্য প্রথম কালো গ্যাং এবং দিল্লি মাঠে নামে। আসল কাহিনী গোপন করে দেশের ভিতর মিথ্যা ছড়াতে থাকে প্রথম কালো এবং দিল্লি স্টার। ওদিকে ডান্ডিয়ানরা ডিপ্লোম্যাটিক ওয়েতে রোজিনার জন্য ফরেন লবিং করতে থাকে। এমনকি আমেরিকান জার্নালিজম ফোরামগুলোতেও তারা রোজিনার গল্প তুলে ধরে। সত্য চেপে যায়। ফলে মাত্র 7 দিনের মাথায় রোজিনা ছাড়া পায়। হাসিনাকে ডান্ডিয়া এই বিষয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দেয়, তবে মামলা তুলে নেওয়া হয়নি। খেয়াল করে দেখুন, 17 মে দুপুরে রোজিনা কট খায়। পরের দিন দুপুরে অর্থাৎ প্রায় 24 ঘন্টা পর রোজিনার নামে থানায় মামলা হয়। এর মাঝে সচিবালয়ের কতিপয় কর্মকর্তা রোজিনার কাছে জানতে চান যে চুক্তির ফাইল থেকে কি কি তথ্য সে বাইরে পাচার করেছে। রোজিনা মুখ খোলেনি, কারণ অলরেডি ক্রিটিক্যাল কয়েকটি ইনফো সে ফোনের মাধ্যমে রয়্যাল লোকাল এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে। সেটি স্বীকার করলে দেশদ্রোহিতার মামলা দিয়ে তার ছাল খুলে নেবে হাসিনা, কারণ শেখ হাসিনা তার কোনো বয়ফ্রেন্ডকেই চটাতে চায় না। একজন দেয় টাকা, আরেকজন দেয় ফ্যাসিজমের সকল অ্যাসিস্ট্যান্স, আর রোজিনা তার এই ফ্যাসিজমের প্রেমে ক্যাচা লাগাতে চেয়েছিল। এনিওয়ে, মুখ না খোলার কারণে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে রোজিনার বিরুদ্ধে রাশীয় গোপন তথ্য চুরির অপরাধে মামলা করা হয়, এবং আসলেই সে গুরুতর অপরাধ করেছিল। ফলে মামলা না নিয়ে আদালতের উপায় ছিল না। হাসিনা এবং রোজিনা দুজনই যদিও দিল্লি গ্যাংয়ের সদস্য, তথাপি দুজনের সার্ভিস প্রদানের রাস্তা আলাদা, এবং এখানে হাসিনার লসের সম্ভাবনা ছিল। তাই সে দিল্লির সেকেন্ডারি কামলা গোষ্ঠীর একজনকে জেলে পড়ে। তবে দিল্লির এয়ারফোর্ট এবং প্রথম কালো দিল্লি স্টারের ব্যাপক মিডিয়া ক্যাম্পেইনের ফলে 7 দিন পর মানে 23 মে রোজিনা ছাড়া পায়। এই দালাল কয়েকদিন জেল খাটলেও তার কাজ সে সাকসেসফুলি সম্পাদন করে। মানে বাংলাদেশ চায়না টিকা চুক্তির গোপন তথ্য সে ডান্ডিয়ার হাতে তুলে দেয়। এই ঘটনার কিছুদিন পরই হাসিনা ডান্ডিয়া থেকে $3.5 কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি করে। $4 তা কেনা হয়।
এবং লজিস্টিক্স হিসেবে বেক্সিমকো পায় আরও $1। ওদিকে শোনা গিয়েছিল যে চীন থেকে আমদানি করা টিকার দাম ছিল $5 অথবা $6। এই গল্প আপনার কাছে অতিরঞ্জিত কিংবা মিথ্যা মনে হতে পারে, কিন্তু সে সময় সচিবালয়ে থাকা ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন রোজিনা আসলে কি করেছিল। তখন এই ময়লাকে বাঁচাতে দিল্লির সকল পালতু একাটা হয়ে যায়। মিডিয়া ক্যাম্পেইন, পেডোফাইল আনিসুল পটুর ফ্যাসফেসে কান্না, মতি অ্যান্ড মাহফুজের দৌড়াদৌড়ি, সেকুটার্ড সোকল্ড এলিট এবং ট্রান্সকম কাল্ট হাউসের মিনিয়নরা একযোগে সেদিন হুক্কা হুয়া রবে ডেকে ওঠে। তাদের সেই হুক্কা হুয়া প্রমাণ করে রোজিনার মিশন কি ছিল। যাই হোক, আওয়ামী লীগ এদেশে ডান্ডিয়ান স্বার্থ রক্ষার রাজনৈতিক হাতিয়ার। প্রথম কালো দিল্লি স্টার হল অরাজনৈতিক হাতিয়ার। এদের জন্মই হয়েছে দিল্লির বিরুদ্ধে, দিল্লির স্বার্থ দেখার জন্য। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টে প্রথম কালো দিল্লি স্টার কাল্টের অস্বাভাবিক ইনফ্লুয়েন্স। এই ইনফ্লুয়েন্সের রাস্তা ওপেন করেছে আসিফ নজরুল, সেই যুক্ত করেছে শফিকুল আলম এবং প্রতিক্রিয়াশীল সুচিস্মিতা তিথিকে। এই আসিফ নজরুল ক্ষমতা গ্রহণের 6 দিনের মাথায় রোজিনার উপর থেকে মামলা তুলে নেয়। তাহলে বুঝে নিন এদের প্রেম কত গভীর। আসলে এরা প্রথম কালো দিল্লি স্টারকে সুরক্ষা দিচ্ছে। আমরা প্রাণ দিয়েছি, অঙ্গ হারিয়েছি, অন্ধ হয়েছি কি এই কাল্টের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? যে ডান্ডিয়ান খুনির পাছায় লাত মেরে ভাগালাম, সেই ডান্ডিয়ার আরেক দালাল গোষ্ঠীর হাতে দেশ তুলে দিলাম? ভেবে দেখবেন। প্রথম কালো দিল্লি স্টার কাল্টের সকল সার্ভিস বর্জন করুন। এর বদলে মানবজমিন এবং নিউজ পড়ে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শত্রুকে চিনুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।